কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ইন্টারন্যাশনালের পরবর্তী ক্লাসে হাজির হয়েছি। আজকে আমাদের গুরুত্বপূর্ণ কন্টেন্ট হচ্ছে আমাদের জাপান, কোরিয়া এবং মঙ্গোলিয়া। অর্থাৎ আমরা দূরপ্রাচ্যের দেশগুলো সম্পর্কে জানবো। এখানে চীনও আছে, বাট চীনের ভিডিওটা আমরা যেহেতু বড় একটা আপনার টপিক, তো এটা আমরা সেপারেট ভিডিও বানিয়ে ফেলেছি অলরেডি। বাকিগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা ম্যাপও নিয়ে আসছি, সো ম্যাপগুলো দেখাবো আপনাদেরকে। দেখেন জাপানের ভৌগোলিক বিবরণ হচ্ছে জাপানকে দ্বীপরাষ্ট্র, অর্থাৎ চারপাশে হচ্ছে দেখেন পানি, মাঝখানে হচ্ছে জাপান। জাপানের 4টা প্রধান দ্বীপ আছে, যেমন হোক্কাইডো, হনশু, শিকোকো এবং হচ্ছে কিউসু। আয়তনে জাপানের বৃহত্তম দ্বীপ হচ্ছে হনশু, এটা পরীক্ষা আছে হনশু। জাপানের রাজধানী টোকিও হচ্ছে হনশু দ্বীপে অবস্থিত। জাপানের ওয়াকিনাওয়া নামক দ্বীপে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র দখল করে নিয়েছিল, যা 1972 সালে ফেরত দেয় ওয়াকিনাওয়া। কর্নার স্টোন অফ পিস, স্মৃতিস্তম্ভটি বা স্মৃতিসৌধটি অবস্থিত জাপানের ওয়াকিনাওয়াতে। এই স্মৃতিস্তম্ভটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওয়াকিনাওয়া যুদ্ধে নিহতদের স্মরণে নির্মিত। ঠিক আছে, তাহলে কর্নার স্টোন অফ পিস এটা পরীক্ষা আসে। কর্নার স্টোন অফ পিস হচ্ছে জাপানের কয়েকবার পরের মুখস্থ হয়ে যাবে। জাপানের সংবিধানকে আগে শান্তির সংবিধান বলা হতো, কারণ জাপানের আপনার আগে যে ইস্যুটা ছিল যে ইন্টারন্যাশনাল যে আপনার টেরিটরি ক্রস করে ওরা যুদ্ধ করবে না, তো এই জন্য থেকে শান্তির সংবিধান বলা হতো। যদিও পরবর্তী সময় এই ক্লসটা চেঞ্জ করা হয়, জাপান এখন আপনার যুদ্ধে অংশ নেবে। এই জন্য আপনার জাপানকে এখন আর শান্তির সংবিধান বা শান্তির দেশ বলা হয় না। মানে জাপানের সংবিধানকে আগে শান্তির সংবিধান বলা হতো, কিন্তু এখন এটা বলা হয় না, কারণ তারা এই ক্লসটা চেঞ্জ করে ফেলছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু কোশ্চেনগুলো প্রিভিয়াস বই থেকে করে, যদি এগুলো খেয়াল না করে হয়তো প্রিভিয়াস বইয়ের ডেটা দিয়ে ফেলতে পারে, সেক্ষেত্রে হয়তো এটাও চলে আসতে পারে যে নিচে কোনটা শান্তির সংবিধান, তো আপনার তখন জাপান দাগাইতে হবে। অন্যান্য কিছু ডেটা যদি আমরা দেখি, যে সরকার পদ্ধতি হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্র, জাপানের সম্রাটের উপাধি হচ্ছে মিকাডো, এটা পরীক্ষা আসে। মিকাডো হচ্ছে জাপানের সম্রাটের উপাধি। জাপানের বর্তমান সম্রাট আমাদের পড়ার প্রয়োজন নাই। জাপানের নতুন রাজকীয় যুগের নাম হচ্ছে রেয়া, এটা আমাদের লাগবে না। তারপরে হচ্ছে দেখেন সম্রাটের আপনার সিংহাসন উপলক্ষে প্রথম দিন থেকে জাপানের নতুন বর্ষ গণনা শুরু হয়, এটা লাগবে না। তারপরে দেখি জাপানের সম্রাটের বাসভবনের নাম হচ্ছে আপনার ইম্পেরিয়াল প্যালেস, এটা পড়তে পারেন, এটা কিন্তু আসে পরীক্ষায়। ইম্পেরিয়াল প্যালেস, জাপানের সম্রাটের বাসভবন হচ্ছে ইম্পেরিয়াল প্যালেস। চন্দ্রমল্লিকা সিংহাসন হচ্ছে জাপানের আপনার অভিষেক সিংহাসনের নাম। চন্দ্রমল্লিকা হচ্ছে জাপানের, এটা পড়লেই হবে। আর আপনার চন্দ্রমল্লিকা হচ্ছে জাপানের জাতীয় ফুল। জাপানের আইনসভাটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে ডায়েট। ঠিক আছে, ডায়েট হচ্ছে জাপানের আইনসভার নাম ডায়েট। জাপানের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, যেটা বাংলাদেশ এখন করতে যাচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। জাপানের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে দেশের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের পরিকল্পনা হচ্ছে, ঠিক আছে, দেখেন আবে প্লাস ইকোনমিক্স, অর্থাৎ আবে প্লাস ইকোনমিক্স এই দুইটাকে মিক্স করলে হয় আবেনোমিক্স। তো এটা আলাদা করে মনে রাখার কিছু নাই ভাই। এটা হচ্ছে আবে মানে ওনার নাম এবং ওনার ইকোনমিক্স, তাহলে আবেনোমিক্স। ওকে, এখন দেখেন যে ইভেন যে আইপিএস ফ্রি আপনার ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক, এইটাও কিন্তু আপনার নেওয়া হয় জাপান থেকে। ওকে, যাই হোক, দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 আগস্ট এবং 9 আগস্ট জাপানের 2টা বোমা ফেলা হয়। 6 আগস্ট হিরোশিমাতে লিটল বয় এবং 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান আণবিক বোমা ফেলা হয়, যেটা আপনার আগস্ট মাসে এগুলোর বর্ষপূর্তি হয়। তাহলে দেখেন আপনার হিরোশিমাতে লিটল বয় এবং ফ্যাটম্যান নাগাসাকিতে। একটা 6 আগস্ট, একটা 9 আগস্ট। স্ট্যাচু অফ পিস অবস্থিত জাপানের নাগাসাকিতে। স্ট্যাচু অফ পিস, ঠিক আছে, যেটা শান্তির বার্তা দেখায়, সেটা নাগাসাকিতে, যেখানে বোমা ফেলা হয়েছিল। রাশিয়া এবং জাপানের মধ্যে ঝামেলা আছে কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়া এবং জাপানের মধ্যে ঝামেলা আছে। সো এটা আমরা মনে রাখবো, কুরিল এবং শাখালিন নিয়ে। ঠিক আছে, লোকসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বৃহত্তম শহর হচ্ছে টোকিও এবং সূর্যোদয় এবং ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান। এখানে প্রচুর ভূমিকম্প হয় এবং খুবই ম্যাসিভ আকারে ভূমিকম্প হয়, এই জন্য ওদের ঘরগুলোর স্ট্রাকচার কিন্তু অন্যরকম এবং ওরা অনেকটা কাগজের টাইপের ঘর বানাচ্ছে আজকাল। দেখেন উত্তর ও দক্ষিণ কোরিয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। একটু জাপানের ম্যাপটা দেখে আসি আমরা। দেখেন এটা জাপানের ম্যাপ। দেখেন এই যে হোক্কাইডো এখানে, হনশু দ্বীপ এখানে। ঠিক আছে, ম্যাপটা ঘাটবেন আর কি। এখানে প্যাসিফিক ওশন, এখানে সি অফ জাপান, এই যে কিয়েসু দ্বীপ এখানে, শিকাগো দ্বীপ এখানে। ওকে,
দেখেন উত্তর দক্ষিণ কোরিয়া দেখি আমরা। উত্তর দক্ষিণ কোরিয়া খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই দক্ষিণ কোরিয়া খুবই ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড, আর উত্তর কোরিয়া হচ্ছে পারমাণবিক বোমা আছে, যার সাথে হচ্ছে ইউএসের সমস্যা। সব কিছু মিলে দুইটা দেশই মোটামুটি আপনার আলোচনায় থাকে। দেখেন 1910 সালে হচ্ছে জাপান কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল, ঠিক আছে। 1910 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত 1910 সালে হচ্ছে আপনার জাপান দখল করে ফেলে কোরিয়া দ্বীপ দুইটাকে দখল করে ফেলে। তখন ওরা বলে জাপান অনেক শক্তিশালী ছিল, এবং তার আগে 1904 সালে 4-এর দিকে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে কিন্তু আপনার জাপান রাশিয়াকেও হারায় দেয়, এবং জাপান কিন্তু অনেক পাওয়ারফুল একটা কান্ট্রি ছিল, কেমন। তাহলে দেখি আমরা সেই আপনার হচ্ছে কোরিয়া দখল করে ফেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হচ্ছে আপনার কোরিয়াকে তারা ছেড়ে দিতে বাধ্য হয়। 1945 সাল পর্যন্ত জাতিসংঘ কোরিয়া উপদ্বীপকে সোভিয়েত নিয়ন্ত্রণে হচ্ছে উত্তর এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে দক্ষিণ অংশে বিভক্ত করে, ঠিক আছে। মানে উত্তর এবং দক্ষিণ, উত্তর কোরিয়া হচ্ছে মানে সমাজতান্ত্রিক, কারণ রাশিয়া কন্ট্রোল ছিল, আর দক্ষিণ কোরিয়া ইউএসএ কন্ট্রোল ছিল, এই জন্য ওটা পুঁজিবাদী। তাহলে পরবর্তীতে 1948 সালে উত্তর দক্ষিণ কোরিয়া হচ্ছে স্বাধীনতা লাভ করে। 1949 সালে আনুষ্ঠানিকভাবে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখার ভিত্তিতে দুই কোরিয়া সীমা নির্ধারিত হয়, ঠিক আছে। 38 ডিগ্রি, এটা মাথায় রাখবেন, ঠিক। ভিয়েতনাম হচ্ছে 17, ভিয়েতনাম হচ্ছে 17, পরে আসছে গত ক্লাসে। আর কোরিয়া হচ্ছে 38 ডিগ্রি। তারপর হচ্ছে দেখেন দুই কোরিয়ার মধ্যবর্তী বিবাদমান রেখা হচ্ছে মিলিটারি ডিমার্কেশন লাইন। মিলিটারি ডিমার্কেশন লাইন, এটা হচ্ছে ডিমিলিটারিজ জোন আর কি। তাহলে দেখেন এই দুইটাতে হচ্ছে প্রচুর ঝামেলা হয়, কোরিয়া যুদ্ধ হয়। দেখেন 1950 সালে উত্তর দক্ষিণ কোরিয়া আক্রমণ করে, ঠিক আছে। উত্তর কোরিয়া হচ্ছে দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে, মানে যুদ্ধ শুরু হয় আর কি 1950 সালে। মূলত ভিয়েতনামে 1955 থেকে যুদ্ধ লাগে। 1975 20 বছর মেয়াদী যুদ্ধের পরে আপনার হচ্ছে কি হয়, এক ভিয়েতনাম জিতে যায়। কিন্তু এই কোরিয়া যুদ্ধে হয় কি, যে কোনো কোরিয়া জিতে না, ঠিক আছে। 1950 যুদ্ধ শুরু হয়। 50 সালে 3 নভেম্বর শান্তির জন্য ঐক্য বা ইউনাইটিং ফর পিস রেজুলেশন নেওয়া হয়, এবং 36 এটা আসছে। অবশ্যই 3 বছর পরে মানে 1953 সালে একটা যুদ্ধবিরতি চলে আর কি। তাহলে এখনও কিন্তু যুদ্ধবিরতি অবস্থায় আছে, কোনো কোরিয়ার জয় বা পরাজয় হয় নাই। সানশাইন পলিসি দেখেন, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সাথে শান্তিপূর্ণ কূটনীতি সানশাইন পলিসি, এটা পরীক্ষা আসে। সানশাইন পলিসি হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে হয়, এটা 40-তে আসছে, আবার আসবে। উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সানশাইন পলিসি, আর মেয়াদ হচ্ছে 1998 থেকে 2008 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি আছে, সো এটা আর তেমন কিছু পড়া লাগবে না, জাস্ট এটা জানলেই হবে। বর্তমানে হচ্ছে কোরিয়া যুদ্ধ অবসানের আপনার 65 বছর পর প্রথমবারের মতো উত্তর কোরিয়ার কোনো প্রেসিডেন্ট 2018 সালে দক্ষিণ কোরিয়া সফর করেন। মোটামুটি এখনও আরও ঝামেলা চলতেছে, এবং রিসেন্ট আপডেট হচ্ছে আপনার ওদের বর্ডারে হচ্ছে প্রচুর সাউন্ড বক্স ডিপ্লয় করে রাখছিল হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়া, সেটা সরায় নিছে। এবং উত্তর কোরিয়া রাশিয়াতে হচ্ছে আপনার সৈন্য সহায়তা দিচ্ছে, অস্ত্র সহায়তা দিচ্ছে। দেখেন উত্তর কোরিয়ার সরকারি নাম হচ্ছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। দক্ষিণ কোরিয়া হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া। এখন দেখেন উত্তর কোরিয়া হচ্ছে সমাজতান্ত্রিক দেশ, কিন্তু নামের মধ্যে ডেমোক্রেসির কথা উল্লেখ আছে। এইভাবে মাথায় রাখবেন যে উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক হলেও নামের মধ্যে ডেমোক্রেসি আছে। দুই কোরিয়ার মধ্যবর্তী একটা সীমান্তবর্তী বা মধ্যবর্তী গ্রাম হচ্ছে পানমুনজাম, এখানে হচ্ছে ট্রাম্প গেছিল, ঠিক আছে। পানমুনজাম উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা হচ্ছে কেসিএনএ, ঠিক আছে। এন এ দিয়ে পড়বেন হচ্ছে, এন মানে হচ্ছে নর্থ কোরিয়া, এন মানে হচ্ছে নর্থ কোরিয়া। পৃথিবীর গুপ্ত দেশ বলে উত্তর কোরিয়াকে, যদি উত্তর কোরিয়া এখন আপনি যেতে পারবেন, ওটা একটা বিশাল বড় একটা বিচ রেডি করতেছে। আচ্ছা, দেখি এই যে দেখেন ম্যাপটা দেখেন একটু, আমি ভাবছি এখন থেকে ম্যাপটা নিয়ে আসবো। দেখেন এই চীনের সাথে কিন্তু নর্থ কোরিয়া কানেক্টেড, ঠিক আছে। দেখেন যে চীনের সাথে হচ্ছে নর্থ কোরিয়া কানেক্টেড, এই দেখেন, এটা মঙ্গোলিয়া অবশ্য। এই দেখেন নর্থ কোরিয়া হচ্ছে চীনের সাথে কানেক্টেড, আর সাউথ কোরিয়া হচ্ছে নর্থ কোরিয়ার সাথে কানেক্টেড। এই জায়গাতে গ্যাঞ্জাম হয় আর কি। আমাদের লাস্ট টপিক আজকের মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া খুবই ছোটো একটা দেশ, ছোটো একটা টপিক আর কি, গুরুত্বপূর্ণ টপিক না। যে দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়ার স্থল বিশিষ্ট একটা দেশ, মানে ল্যান্ডলকড। স্থল বিশিষ্ট মানে হচ্ছে ল্যান্ডলক, মানে ওরা হচ্ছে আপনার আপনার সমুদ্রের সাথে কোনো কানেকশান নেই, সমুদ্রের সাথে কোনো কানেকশান নেই, ল্যান্ডলক কান্ট্রি বলা হয়, ঠিক আছে। তাহলে মঙ্গোলিয়ার সাথে দুইটা দেশের সীমান্ত আছে, একটা হচ্ছে চীন এবং হচ্ছে উত্তরে রাশিয়া, মানে বিশাল দুইটা শক্তিশালী দেশের ঠিক মাঝখানে হচ্ছে ওরা। 1921 সালে মঙ্গোলিয়া চীন থেকে স্বাধীনতা লাভ করে। বিখ্যাত গোবিম মালভূমি হচ্ছে কোথায়, মঙ্গোলিয়ার দক্ষিণ এবং চীনের উত্তরাংশে অবস্থিত। দেখেন আমরা একটু ম্যাপটা দেখলে বুঝতে পারবো। এই দেখেন এটা হচ্ছে মঙ্গোলিয়া, দেখেন এই পাশে হচ্ছে চীন আর ওই পাশে হচ্ছে রাশিয়া, আর গোবি মরুভূমিটা হচ্ছে এইখান দিয়ে,
এটা অলরেডি গোবিটা চলে আসছে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন, সেখানে রেগুলার ক্লাস হয়। আপনার ক্লাসগুলো কিছু কিছু ক্লাস ফ্রিতে করতে পারবেন, কিছু ক্লাস হচ্ছে আমরা পেইড ব্যাচের জন্য আর কি। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।